স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। সেনজি ভাই আর কি আমাদের উঠে নিয়ে টান দিছে আর কি, সেনজি ভাইয়ের জন্য আর কি বেঁচে আসছে, নাইকে মেরে ফেলতো আর কি। বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা করে দেওয়া হচ্ছে, শরীর কেটে ফেলা হয়েছে। কয়েকজন এসে আমাকে ধরার পরে ভাই কি হয়েছে, আমি কি তোমরা সবাই দৌড় দাও, সবারই বলো দৌড় দিতে, নাহলে মেরে ফেলবে। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় গুরুতর আহত একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে। চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও 6 জন। ঢাকা মেডিকেল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এখানে 10 মিলিয়ন গ্যাস ফ্লো হবে আগামী 4 মাসের মধ্যে। এখানে ভালো গ্যাস আছে বলে আমরা আশা করছি। এখানে গ্যাস প্রাপ্তি হইলে এই এলাকার জীবনযাত্রার মান অনেক উন্নতি হবে। 250 কোটি টাকা ব্যয়ে জামালপুরে কূপ খনন করছে বাপেক্স। দিনে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা। বন্ধ শিল্প কারখানা চালুর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন জনপদে এই নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো গাজীপুর হামলা প্রসঙ্গ। গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে মারধরের ঘটনায় আহতদের দেখতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে বাকি আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। এই সময় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর মোজাম্মেল এবং জাহাঙ্গীরের বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেনজি ভাই আর কি আমাদের উঠে নিয়ে টান দিছে আর কি, সেনজি ভাইয়ের জন্য আর কি বেঁচে আসছে, নাইকে মেরে ফেলতো আর কি। আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা এত পরিমাণ বিভৎস অবস্থা, তাদের মাথা ফালা করে দেওয়া হচ্ছে, শরীর কেটে ফেলা হয়েছে। কয়েকজন এসে আমাকে ধরার পরে ভাই কি হয়েছে, আমি কি তোমরা সবাই দৌড় দাও, সবারই বলো দৌড় দিতে, নাহলে মেরে ফেলবে। ওরা সবাই দৌড় দেয় এবং ভিতরে তো অনেকেই তখন অবস্থান করে, ওরা আর দৌড় দেওয়ার সুযোগটা পায় না। এদিকে গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সকালে ঢাকা মেডিকেল কলেজে গাজীপুরের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর এবং হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে কারা ঘটিয়েছে, এর পেছনে যারাই জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন 7 শিক্ষার্থী। এর মধ্যে একজন আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে। আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না। এই বিষয়ে আর বিস্তারিত জানাতে আমাদের সাথে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, যাকে আইসিইউতে রাখা হয়েছে তার অবস্থা জানা গেছে কিনা, আর বাকিদের সম্পর্কে বিস্তারিত জানাবেন। নওশন, আমরা সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কারণ আপনি নিশ্চয়ই জানেন গতকালকে গাজীপুর থেকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মোট 11 জন শিক্ষার্থী নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে 4 জনকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দেয়। এছাড়া বাকি যেই 7 জন রয়েছে তারা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই 7 জনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, যাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে কাশিম নামে এক ব্যক্তি
আর বয়স 20 বছর, ইয়াকুব 25 বছরের, ইমন 18 বছরের, শুভ 20 বছর, গৌরব ঘোষ 22 বছর, হিমেল 20 বছর, হামজা 21 বছর, আবির খান 20 বছর। এই যারা এখানে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সবারই কিন্তু মাথায়, হাতে, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে শুধুমাত্র একজনের জন্য একটি সার্জারি করা হয়েছে যার মাথায় আঘাত পেয়েছে এবং মাথা অনেকটা গভীরে চলে গিয়েছে আঘাতের অংশটার জন্য তাকে সার্জারি করতে হয়েছে, যা 10টার পর ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি ঘুরে এসে দেখে এরপরে স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেন। তিনি কথা বলছিলেন সাধারণ শিক্ষার্থীদের সাথে যারা আহত হয়েছে। তারা বলছিলেন গতকালকে তারা একটি গুজব শুনতে পেয়েছেন, অর্থাৎ গাজীপুরের সাবেক যেই মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক, তার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এর প্রেক্ষিতেই তারা ওখানে যান, ওখানে গিয়ে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। এই মুহূর্তে মসজিদে মাইকিং করে এলাকাবাসী এসে তাদেরকে হামলা করেছে। তবে সেই বিষয়ে যেই সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা একটি প্রশ্ন তুলছেন পুলিশের নীরব ভূমিকা নিয়ে, কারণ ওখানে পুলিশ নীরবভাবে দাঁড়িয়েছিল অথবা তাদের প্রশাসনের তেমন কোনো ভূমিকা ছিল না, এমনটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করছিলেন সাধারণ শিক্ষার্থীরা। এই অভিযোগ আমরাও শুনেছি। আমরা এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন এই ঘটনার সাথে যারা জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে প্রশাসন এবং খুঁজে বের করা হচ্ছে কেন, কিভাবে, কি উদ্দেশ্যে, কোন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের হামলা চালানো হয়েছে এবং এলাকায় মাইকিং কারা করলো এবং কিভাবে এই হামলাটি পরিচালনা করা হয়েছে সবকিছু খতিয়ে দেখছে, এমনটা আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন। আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি পুলিশের একটি বড় দল, এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাদা পোশাকের পাশাপাশি পোশাকে একটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব শিক্ষার্থী রয়েছে তাদের জন্য রাখা হয়েছে। আমরা শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি, তাই সেখানে একটি বিষয় স্পষ্ট, যারা এখন পর্যন্ত আহত হয়েছে তাদের অধিকাংশই মাথার যেই চিহ্নটি অনেকটা গুরুতর এবং এই চিহ্নগুলো দেখা গেছে মাথায় আঘাতের পাশাপাশি পায়ে, হাতে সব জায়গায় আঘাত রয়েছে। সবকিছু মিলে বলা যায় এই যে 7জন শিক্ষার্থী এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি যারা রয়েছে তারা মোটামুটি তাদের শরীরের উন্নতি হচ্ছে বলতে জানিয়েছে আমাদের কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলে ভর্তি গাজীপুরে আহতদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে গাজীপুরের ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এই বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? রওশন, গতকালকে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের যেই সমর্থকরা রয়েছে তারা ছাত্র জনতার ওপর অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃবৃন্দদের ওপর যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় আজকে প্রতিবাদ ও বিচারের দাবিতে এই গাজীপুর যে ডিসি অফিসের পাশেই যে রাজবাড়ি মাঠ রয়েছে সেখানে বিক্ষোভ কর্মসূচির যে আয়োজন সেটি এখন শুরু হয়েছে। এখানে জাতীয় নাগরিক কমিটির যারা গাজীপুর জেলা ও মহানগরী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এখন আমরা অল্প কিছুজন যারা নেতৃবৃন্দ রয়েছেন গাজীপুরে তারা এখানে উপস্থিত হয়েছেন, তবে এখন কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা আমরা শুনেছি যে তারা আসছেন এখানে, যদিও এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছাননি। তবে এইখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন গাজীপুর জেলা ও মহানগরীর তারা বলছেন যে এই ঘটনায় যারা দোষী রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের পতনের পর অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছেন তার পরবর্তী সময়ে আমরা দেখেছি তারা যে নেতৃবৃন্দ রয়েছে বিশেষ করে আকম মোজাম্মেল হক সহ গাজীপুরের যে মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনিও কিন্তু পলাতক রয়েছেন। তবে পলাতক থাকা অবস্থায় তার যারা সমর্থক রয়েছে, তার যারা কর্মী রয়েছেন বা তার আশেপাশে যারা এলাকাবাসী রয়েছেন তারা তাদের উপর গতকালকে রাতে সেখানে হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল সহ এই গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজেও কিন্তু অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকা মেডিকেলে 7 জনের মধ্যে একজন আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়া এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে যারা নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে রাজবাড়ি মাঠ রয়েছে সেখানে তাদের আজকে 11টার সময় আজকে এখানে তাদের বিক্ষোভ কর্মসূচি হওয়ার যে সময় সেটি নির্ধারণ ছিল এবং সেই কর্মসূচি হওয়ার শুরু থেকেই এখানে নেতৃবৃন্দরা আসা শুরু করেছেন। অনেকে স্লোগান দিচ্ছেন, অনেকে পাশে দাঁড়িয়ে তাদের বিচারের দাবি জানাচ্ছেন যে এই যে গাজীপুরের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সে হামলায় যারা জড়িত রয়েছে এবং তারা বলছেন যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বিষয়টি আসলে
আসলে আমাদের বলার চেষ্টা করেছেন যে গতকালকে রাতে যেই আকম মোজাম্মেল হকের বাড়িতে কয়েকজন সেখানে বাড়িতে গিয়েছিলেন, সেই বাড়িতে যাওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেক নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন যাতে করে সেই বাড়িতে হামলা ভাঙচুর না ঘটে সেটি প্রতিরোধ করার জন্য। কিন্তু এলাকাবাসী সেখানে আমরা তাদের ভাষ্যমতো যে মাইকিং করে যাতে এলাকাবাসী মিলে তাদের উপর হামলা করা হয়, যৌথভাবে হামলা, সেই হামলায় অনেকে আহত হয়েছেন। গাজীপুরেও অনেকে ভর্তি আছেন, ঢাকা মেডিকেলেও অনেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখছি যেখানে আশেপাশে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু জড়ো হয়েছেন। এখানে শিক্ষার্থী রয়েছে, এই আশেপাশে যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছেন, অনেক স্কুলের শিক্ষার্থী রয়েছেন, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের যে মূল যে প্রোগ্রামটি অর্থাৎ মূল বিক্ষোভ সমাবেশটি সেটি শুরু হবে। এই বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত হবেন জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন। এবং এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে তাদের যে বিক্ষোভ সমাবেশটি সেটি শুরু হয়নি, এখন ধীরে ধীরে তাদের যে নেতাকর্মী রয়েছেন তারা আসা শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের যে বিক্ষোভ সমাবেশ বা প্রতিবাদ সমাবেশ সেটি আসলে শুরু হবে। তবে শুরু হওয়ার আগে অনেকে ব্যানার নিয়ে এখানের এই গাজীপুর জেলা ও মহানগরীর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের নেতৃবৃন্দ যাদের রয়েছেন তারা তাদেরকে আসলে জড়ো করছেন এবং শিক্ষার্থীরাও এসে এখানে উপস্থিত হয়েছে। তারা বিচারের দাবি চাচ্ছেন এই ঘটনায় যারা জড়িত রয়েছে এবং এই বিচারের নিশ্চিত করেই তারা আজকে এখান থেকে ফিরবেন বলেও অনেকে বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর গাজীপুর থেকে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। থার্মাল টেকনোলজি যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এবার অন্য প্রসঙ্গ, জামালপুর 1 অনুসন্ধান প্রকল্পের গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে। মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 167 কোটি টাকা। আশা করা হচ্ছে প্রতিদিন কূপ থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পাশাপাশি বন্ধ শিল্প কারখানা চালুর আশা করছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জুয়েল রানা। 2017 সালে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে। আজারবাইজানের সকার প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও শেষ না করেই চলে যায় প্রতিষ্ঠানটি। পরে 167 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করে বাপেক্স। জামালপুর 1 অনুসন্ধান কূপটির গভীরতা 2800 মিটার। কূপে গ্যাস পেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে 400 BCF। সেই হিসাব অনুযায়ী প্রতিদিন এখান থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে ভোক্তা পর্যায়ে, যার বাজার মূল্য 16,652 কোটি টাকা। আমাদের একটা টার্গেট আছে, এইখানে 10 মিলিয়ন গ্যাস ফ্লো হবে আগামী 4 মাসের মধ্যে। তো আমরা এখানে 4 মিলিয়ন গ্যাস যদি জাতীয় গ্রিডে ফ্লো হয়, এখানকে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আমরা আশা করছি 90 দিনের মধ্যে কূপ খনন প্রকল্প আমরা শেষ করব। এখানে ভালো গ্যাস আছে বলে আমরা আশা করছি। দৈনিক 10 MMCF করে গ্যাস আমরা উত্তোলন করতে পারবো বলে আশা রাখছি। স্থানীয়রা জানান, কূপ থেকে পর্যাপ্ত গ্যাস উত্তোলন করা হলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, পাশাপাশি এলাকায় আর্থসামাজিক উন্নয়ন হবে। গ্যাস এখানে বের হয় তাহলে আমাদের এলাকার যারা বেকার রয়েছে বা যারা এখনো কোনো কর্মস্থানে যেতে পারে নাই, আমাদের জন্য অনেক সুবিধা হবে। চাহিদা অনুযায়ী গ্যাস মিললে আমাদের জামালপুরের অর্থনৈতিক মুক্তি লাভ করবে। পার্শ্ববর্তী উপজেলায় যে যমুনা সার কারখানা রয়েছে সেটিতে দীর্ঘদিন যাবৎ গ্যাস সংকট রয়েছে, এখান থেকে সেখানে গ্যাস সরবরাহ করা যেতে পারে। চলতি বছরের এপ্রিলে শেষ হবে কূপের খনন কাজ। গ্যাস পাওয়া গেলে আশেপাশের আরও কূপ খনন করা হবে। আনুমানিক 4টি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যাবে বলে জানান বাপেক্সের এই কর্মকর্তা। এখানে আমরা 10 মিলিয়ন ঘনফুট গ্যাসের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছি। এখানে গ্যাস প্রাপ্তি হইলে এই এলাকার জীবনযাত্রার মান অনেক উন্নতি হবে। সারা দেশে আগামী 2 বছরে আরও 100টি কূপ খনন করা হবে। পাশাপাশি 31টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ফলে বন্ধ হওয়ার শিল্প কারখানা চালু হওয়া সম্ভব বলে জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব। আগামী 2 বছরের মধ্যে আমরা আরো 100 কূপ খনন করব, আর আমরা এই আগামী 2 বছরে 31টি করবো আমরা ওয়াকওভার, অর্থাৎ যে পুরনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াকওভার করবো, সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো
বাড়ে। কূপ থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে অন্তত 25 থেকে 30 বছর। এখন জামালপুর। কুমিল্লা জেলা মসজিদ সহ 8টি মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে 40,64,000 টাকা। পরিশোধে দায়িত্ব নিচ্ছে না জেলা কিংবা উপজেলা পরিষদ, যে কারণে প্রতিনিয়তই বিদ্যুৎ বিভাগের চাপ সইতে হচ্ছে মসজিদের দায়িত্বরত ব্যক্তিদের। ফাউন্ডেশনের দাবি, মডেল মসজিদ বিশাল কমপ্লেক্স হওয়ায় বৈদ্যুতিক বিল দানের টাকা দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। মাসুদ আলমের প্রতিবেদন। দানের টাকার উপর নির্ভরশীল কুমিল্লার 8টি মডেল মসজিদে বকেয়া বিদ্যুৎ বিল 40.5 লাখ টাকা ছাড়িয়েছে। বিপুল অঙ্কের এই বকেয়া বিল নিয়ে সংকটে ইসলামিক ফাউন্ডেশন। বকেয়া পরিশোধে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির চাপ থাকলেও স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেই এখনও। বকেয়া 40,64,000 টাকার মধ্যে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদেই বিদ্যুৎ বিল জমেছে 10,990 টাকা। 160 কিলোওয়াট লোডের বিদ্যুৎ সংযোগের ফি সহ প্রতি মাসে এই মসজিদে গড়ে 40,000 টাকারও বেশি বিল এসেছে। পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যয় মিলিয়ে মাসে খরচের যে অঙ্ক দাঁড়ায় তা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের দানের টাকায় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। প্রতি মাসে বাড়ছে বকেয়ার পরিমাণ। কত লাখ টাকা মসজিদের বাকি ইনকাম হয় কটা মসজিদের? আমাদের ইনকাম আসে প্রায় মাসে মনে করেন যে 50+, কিন্তু এখান থেকে আমাদের খরচ অনেক বেশি হয়ে যায়, যার কারণে বিদ্যুৎ বিল আমাদের বাকি হয়েছে। এবং আমি এসে জানতে পারলাম যে আমাদের যে এখানে কাজ করেছে ইঞ্জিনিয়ার, ওইখানে আগের আমি দেখলাম বিলের মধ্যে তাদের 56,000 টাকা উপর বাকি টাকা রেখে গেছে এখানে বিল। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে গেল বছরগুলোতে জেলা মডেল মসজিদ সহ মোট 11টি মডেল মসজিদের উদ্বোধন হলেও নিয়মিত নামাজ শুরু হয়েছে 9টিতে। তার মধ্যে দাউদকান্দি, বুড়িচং, নাঙ্গলকোট, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও 14 গ্রাম সহ 8টিতে বকেয়া বিদ্যুৎ বিল 40,64,306 টাকা। লোকালয় ও হাটবাজার থেকে দূরে মসজিদগুলো নির্মাণে মুসল্লির সমাগম কম বলে দানের অর্থের পরিমাণও কম। এছাড়া প্রয়োজনের তুলনায় বেশি ওয়াটের সাবস্টেশন স্থাপন করায় বিদ্যুতের ব্যয়ও বেশি। ফলে মসজিদ পরিচালনায় ফাউন্ডেশন থেকে ইমাম মুয়াজ্জিন মাসিক সম্মানী পেলেও বিদ্যুৎ বিল সহ যাবতীয় খরচ মুসল্লির দানের উপর নির্ভর বলছেন সহকারী পরিচালক। দানের টাকাটাই হলো আমাদের ইনকাম আর কি। তো এই দানের টাকা যেটা আসে সেটা একেবারেই স্বল্প, সেটা দিয়ে আসলে সংকলন হয় না আমাদের বিদ্যুৎ বিল। 11টা মডেল মসজিদের মধ্যে এখন আমাদের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় 40,64,306 টাকা। তো এটা আমরা আমাদের হেড অফিসে আমরা জানাইছি। সরকারের যে নীতিমালা, যে ইনকাম থেকে স্থানীয় ইনকাম, এটা দ্বারা আমরা কখনোই এটা পরিশোধ করতে পারবো না। অতিরিক্ত বিদ্যুৎ বিলের চাপ কমাতে বৈদ্যুতিক সংযোগে লোড কমানোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোডের বিদ্যুৎ সংযোগে মডেল মসজিদে বকেয়া বিলের পরিমাণ বাড়ার কারণ বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি। মডেল মসজিদের লোকেশনটা এমন জায়গায় কমার্শিয়ালি ভায়াবল কোনো লোকেশন না, যে কারণে এখানে দোকানেরও কোনো স্কোপ নাই। তো এইটা বকেয়া আছে সঠিক। আমরা চেষ্টা করছি মানুষকে অনুরোধ করে যদি বিদ্যুৎ বিলের যতটুকু কাটানো যায় সমস্যা, এর বাইরে আসলে খুব বেশি কোনো সমাধান নাই। এইটার একটা লোডের একটা বিষয় আছে। লোডের উপর বিদ্যুতের আপনার যে বিলের যে স্লট, এটা ডিপেন্ড করে। আমরা আমাদের লোড ক্যালকুলেট করে মিনিমাম যতটুকু হলে হয় এটাতে আমরা নামানোর চেষ্টা করেছি। অনেকগুলো মসজিদে এগুলো নামিয়েছি। কোথাও 200 কেভিএ, কোথাও 250 কেভিএ ট্রান্সফরমার স্থাপন করে আমাদের কাছে 160 কিলোওয়াট লোড চেয়ে তারা আবেদন করছে। যদিও তো আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এখানে এই পরিমাণ লোড নেই এবং এই পরিমাণ লোড নিলে এটা ব্যবহারের চাইতে বিলের পরিমাণ, ডিমান্ড চার্জ এবং বিভিন্ন চার্জ হিসাবে বিলের পরিমাণ বেশি আসবে। অনেকগুলো মসজিদেই 160 কিলো লোড দিয়ে আমরা 5টা মসজিদের সংযোগ দিয়েছিলাম। বাই দিস টাইমে যখন এরা এই বিল আসে, ডিমান্ড চার্জটা বেশি, ব্যবহারের চাইতে বেশি বিল আসে, যেহেতু অনেক লোড নেওয়া, ডিমান্ড চার্জ আছে আপনি জানেন। তো এই ডিমান্ড চার্জের জন্য যখন বেশি বিল আসে তারা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। আমরা মাস গেলেই তাদের তাগাদা দিচ্ছি। উদ্বোধনের বছর পার হলেও জনবল সংকটে নিয়মিত নামাজ শুরু করা যায়নি কুমিল্লার আরও 8টি মডেল মসজিদে। মাসুদ আলম, এখন কুমিল্লা। এখন জনপদের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে।
ময়মনসিংহের বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। কিছু দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে বোতলজাত সয়াবিন তেলের এই সংকটের কারণ কি, আর বাজার মনিটরিংয়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখেছেন কিনা? রোশন, ময়মনসিংহের বাজারে যে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, এটির কারণ হিসাবে বিক্রেতারা যেটি বলছেন যে এই সয়াবিন তেলের মূল্য বাড়তে পারে, এরকম একটি কথা প্রচলিত রয়েছে বাজারে, যার কারণে যারা যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে বোতলজাত সয়াবিন তেলের বাজারজাতকারী প্রতিষ্ঠান, তারা কিন্তু ঠিক সেভাবে বাজারজাত করছেন না, যার কারণে একটি সংকট তৈরি হয়েছে। এখানে যারা খুচরা পর্যায়ে ব্যবসায়ী আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে তারা সপ্তাহে বা 10 দিনেও 1 কার্টন করে যে বোতলজাত সয়াবিন তেল সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এবং 7 দিন 10 দিন পরে যে অল্প কিছু পরিমাণে পান সেগুলো কিন্তু তারা সাথে সাথেই বিক্রি করে দিচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ যারা এই বোতলজাত সয়াবিন তেল কেনেন তারা কিন্তু একটি সংকটের মধ্যে পড়েছেন। এবং এই কারণে যে মুদির দোকানে যে সয়াবিন তেল বোতলজাত বেচা কেনা সেটি কিন্তু একেবারেই কমে গিয়েছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একটি পাইকারি তেল বিক্রি প্রতিষ্ঠান। এখানে বোতলজাত এবং খুচরা বিভিন্ন জাতের তেল কিন্তু এখানে বিক্রি করা হয়, এবং মানুষজন মুদি দোকানে সে বোতলজাত তেল না পেয়ে কিন্তু এই পাইকারি তেলের দোকানে ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানটিতে প্রচুর মানুষজন আসছেন, যারা অন্য সময় বাজারের বিভিন্ন মুদি বা মনোহারি দোকান থেকে কিন্তু তারা এই তেল সংগ্রহ করতেন, এবং এটি না পেয়ে কিন্তু তারা এখন এই যে পাইকারি দোকানতে আসছেন, এবং এখানে কিন্তু বোতলজাতের চেয়ে খোলা তেল বিক্রি হচ্ছে বেশি, এবং এখানে যারা আসছেন বেশিরভাগই কিন্তু খোলা তেল কিনছেন। এবং এখানে পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা যেটি বলছেন যে খোলা তেলেরও কিন্তু কিছুটা সংকট রয়েছে, এর আগে তারা যেভাবে সরবরাহ পেতেন ঠিক সেভাবে কিন্তু এখন পাচ্ছেন না, যার কারণে কিন্তু ক্রেতারাও যেমন সমস্যায় পড়ছেন এবং বিক্রেতারাও সমস্যায় পড়েছেন। এখানে খোলা তেল বিক্রি হচ্ছে, এখানে যে পাইকারি দোকানটি রয়েছে এখানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে পাইকারিতে 192 টাকা কেজি এবং খুচরা 194 টাকা কেজি, এবং পাম তেল বিক্রি হচ্ছে 164 টাকা পাইকারি এবং 166 টাকা বিক্রি হচ্ছে খুচরায়, এবং কোয়ালিটি তেল যেটি 170 টাকা পাইকারি বিক্রি হচ্ছে এবং 172 টাকা খুচরা বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে বোতলজাত সয়াবিন তেল সেগুলো যে বোতলের গায়ে যে মূল্য লেখা রয়েছে বিভিন্ন মনোহারি দোকানে কিন্তু আমরা দেখেছি যে এর চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে বোতলজাত সয়াবিন তেল 175 টাকা লিটার এখানে তারা বিক্রি করছেন, তবে বাহিরের পাইকারি দোকানের বাইরে খুচরা দোকানগুলোর চিত্র কিন্তু ভিন্ন। আমরা বিভিন্ন দোকান ঘুরে যে বিষয়টি দেখেছি, বোতলের গায়ে যে দাম লেখা রয়েছে সয়াবিন তেলের তার চেয়ে কিন্তু 10 থেকে 15 টাকা বেশি বিক্রি হচ্ছে, এবং এই খুচরা পর্যায়ে, এবং বিশেষ করে পাড়া মহল্লার যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু ক্ষেত্র বিশেষে 10 থেকে 20 টাকা পর্যন্ত বোতলের গায়ের রেটের থেকে কিন্তু বেশি দাম রাখা হচ্ছে, এবং এ কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারাও সংকটে রয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু সংকটে রয়েছেন। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন এই যে সয়াবিন তেলের যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট যদি দ্রুত নিরসন করা না হয় তাহলে সামনের যে রোজা আসবে সেই রোজায় কিন্তু আরও সংকটের মধ্যে পড়বেন এখানকার যারা ব্যবসায়ী আছেন বা ক্রেতা আছেন। এবং এখন ব্যবসায়ীরা যেটি বলছেন যে খুব দ্রুতই উদ্যোগ নিয়ে বাজারে যে বোতলজাত সয়াবিন তেল এটি কিন্তু এটির সরবরাহ বাড়াতে হবে, এবং এই সরবরাহ না বাড়ালে সামনের যে রোজা অল্প কিছুদিন পরে যে রোজা শুরু হবে সেই রোজাতে কিন্তু এই সংকট আরও ব্যাপক আকার ধারণ করবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মাছুয়া বাজার থেকে সয়াবিন তেলের সর্বশেষ খবর। ময়মনসিংহে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে নওগাঁয় পাইকারি চালের মোকামে সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম কমেছে 50 থেকে 100 টাকা, তবে খুচরা বাজারে এখনও এর তেমন প্রভাব পড়েনি। প্রকারভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 50 থেকে 78 টাকায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে পাইকারি আর খুচরা বাজারে দামের এমন হেরফেরের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন?
রওশন, গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় পাইকারি মোকামে সব ধরনের চালের দাম কমেছে। আর প্রতি 50 কেজি বস্তার চালের দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এর কারণ হচ্ছে যে আমদানি করার কারণে চালের বাজারে একটা প্রভাব পড়ছে, যার কারণে বলা যায় যে পাইকারি মোকামে চালের দাম কমেছে। তবে খুচরা বাজারে এখনো চালের দাম কমার তেমন একটা প্রভাব আমরা লক্ষ্য করছি না। খুচরা চালের বাজারের দামের কথা যদি বলি যে নওগাঁ পৌর খুচরা চাল বাজারে এখানে আগের দামে চাল বিক্রি হচ্ছে কাটারিভোগ 77 থেকে 78 টাকা এবং জিরাশাইল একই দামে বিক্রি হচ্ছে। তবে বি 49 এবং স্বর্ণা 5 জাতের চালের দাম কেজিতে 2 টাকা কমছে। বি 49 চাল বিক্রি হচ্ছে 2 টাকা কমে 58 থেকে 60 টাকা এবং স্বর্ণা 5 চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে। এখানকার খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যেহেতু আসলে খুচরা বাজারে চালের দাম কমার তেমন একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তারা বলছেন যে যেহেতু এই সব চাল আসলে তাদের আগে কিনা ছিল, যার কারণে তারা তেমন কম দামে বিক্রি করতে পারছে না। এইসব চাল যদি বিক্রি হয়ে যায় তখন নতুন করে আবার তারা পাইকারি মোকাম থেকে চাল কিনবেন এবং তখন দাম কিছুটা কমে বিক্রি করতে পারবেন। আর পাইকারি মোকামের চালের দাম কেজির কথা যদি বলে যে পাইকারিতে কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে কেজিতে কমে এসে 72 থেকে 76 টাকা, জিরাশাইল 70 থেকে 75 টাকা কেজি এবং স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 49 থেকে 52 টাকা কেজি দরে। পাইকারি মোকামের ব্যবসায়ীরা বলছেন যেহেতু চাল আমদানি হচ্ছে এতে করে চালের বাজারে একটা প্রভাব পড়ছে, যার কারণে তারা দাম কিছুটা কমছে। তারা আরো বলছেন যে বাজারে হাটে বাজারে ধানের সরবরাহ কম থাকলেও সেখানে চাল আমদানি করার কারণে প্রতি মন ধানের দাম কমে এসেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত এবং এই কারণে বলা যায় যে চালের বাজারে পাইকারি মোকামে একটা প্রভাব পড়ছে। তবে খুচরা বাজারে এখনো তেমন একটা প্রভাব পড়েনি। আরেকটি বিষয়টা হচ্ছে যে নওগাঁয় ইরিবড় ধান রোপণ কার্যক্রম হচ্ছে। এসব ধান কাটামাই শুরু হতে আরো প্রায় 2 থেকে 2.5 মাস সময় লাগবে। সেই সময় যদি এই নতুন ধান বাজারে আসে, তারপর চাল উৎপাদন হয়ে বাজারে আসার পর দেখা যাবে যে চালের দাম আরো কমবে। আর এখন যেহেতু চালের দাম কিছুটা কম রয়েছে, এছাড়া সরকার থেকে ওএমএস চাল এবং আটা সরবরাহ করা হচ্ছে, এতে করে যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন তারাও সেখান থেকে চাল কিনছেন, যার কারণে খুচরা বাজারে তারা কম পরিমাণ চাল কিনছেন। এতে করে খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে খুচরা বাজারে ক্রেতা অনেক কম এবং বেচা বিক্রিও কম হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই খুচরা বাজারে দাম তেমন একটা কমেনি, বেচা কেনা তবে কিছুটা তাদের কমেছে। আর বড় মৌসুমের ধান যখন বাজারে আসবে তখন ধান এবং চালের দাম আরো একটা কমবে বলে জানিয়েছেন। তবে বলা যায় যে চালের দাম পাইকারি মোকামে কমে আসার কারণে যারা ক্রেতা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন তাদের মাঝে কিছুটা স্বস্তি রয়েছে। তবে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বাজার কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। সব যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমে আসে তখন সব শ্রেণীর পেশার মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসবে। তবে এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সবশেষ। নওগাঁর চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। বছরের ব্যবধানে ধানের চারা রোপণের খরচ বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন টাঙ্গাইলের কৃষকরা। বলছেন বাধ্য হয়েই চাষাবাদ করলেও লাভের আশা একেবারেই নেই। এদিকে কৃষি কর্মকর্তার দাবি ধান চাষে প্রযুক্তির ব্যবহার কমাতে পারে উৎপাদন খরচ। কাউসার আহমেদের প্রতিবেদন। টাঙ্গাইলের কালিহাতীর সল্লা গ্রামের শাহাদাত হোসেন 20 বছর ধরে নিজের জমিতে ধান আবাদ করেন। আগে এ কাজে কৃষি শ্রমিক ব্যবহার করলেও এবছর খরচ কমাতে নিজেই করছেন সেই কাজ। চলতি মৌসুমে 70% জমিতে বোরোর আবাদ করেছেন। গত বছর 1 বিঘা জমিতে চারা রোপণে খরচ হয়েছে 5700 টাকা। এবার তা বেড়ে হয়েছে 7500 টাকা। অতিরিক্ত সার, শ্রমিক ও চারার দাম বেড়ে যাওয়ায় বোরোর আবাদের শুরুতেই উৎপাদন খরচ বেড়েছে প্রায় 25%। সার ও জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি উৎপাদন খরচ কমানোর দাবি তার। ধানের দাম তো বেশি না, শ্রমিকের দাম, সারের দাম, হালের দাম সব দাম বেশি, তাই আমাদের তো চলতেছে না। এই কারণে নিজের কাজ নিজেই করে না। শুধু শাহাদাত হোসেন নয়, জেলার অন্যান্য কৃষকেরও একই অবস্থা। কৃষকদের দাবি চালের দাম কিছুটা বাড়লেও ধানের দাম তেমন বাড়েনি। সরকার নির্ধারিত দামে সার না পাওয়ায় অনেকে ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। কেউ কেউ নিষিদ্ধ তামাক সহ বিকল্প ফসলে ঝুঁকছেন। সরকার হিসাবে সারের দাম এই ডিলাররা বেশি নেয়, ওই দামে দেয় না।
আবার খুচরা দোকানে কিনতে গেলে আরো বেশি না। সাধারণ কিলোমিটার আসবে আর 400 বস্তা, এই সরকার এবার 1300 বস্তা কিনতেছি। ভাত কান্নাকে দিকে এই জন্য করি, এই যে নাইটাল করছি, ধানের চেয়ে মেলা বেশি হবো। শীতের সকালে মাঠে নেমে শ্রমিকরা দিন শেষে যে মজুরি পান তাতে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। এক বস্তা সারে 400 টাকা বাইরে গেছে, কিন্তু আঙ্গরে তো আর 400 টাকা পারে নাই, আঙ্গরে 2 টাকা পারে না, আঙ্গরে 500 আছে। 160 টাকা 150 টাকা ঠিক নাই, এখন 500, এখন তো তাও পুষে না। কৃষি উৎপাদনে খরচ বাড়লে দেশ আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়বে। এছাড়াও কৃষকরা অন্য ফসল চাষের দিকে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। আমাদের গবাদি পশু কিংবা বীজ এসব কাজেও কিন্তু আমরা ওয়েস্টেজ যেটা সেটা ব্যবহার করি। তো যেহেতু দাম বেড়ে গিয়েছে, তো দাম বাড়ার কারণে যেহেতু নন হিউম্যান কনজাম্পশনেরও কিন্তু কস্টিংটা বেড়ে যাবে, যেটার ইম্প্যাক্ট আমাদের লাইফ স্টকেও কিন্তু হবে। তো আমি মনে করি যে সরকারের এখনই কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন আধুনিক প্রযুক্তি ও সমলয় পদ্ধতিতে চাষাবাদ করলে খরচ কমবে। পাশাপাশি সার ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। SRDI এবং কৃষি সম্প্রসারণ দপ্তর, তাছাড়াও আমাদের অনলাইন ভিত্তিক কিছু অ্যাপস আছে, সেগুলো যদি ব্যবহার করে তাহলে কৃষকের ধান সহ অন্যান্য ফসলের উৎপাদন খরচ অনেক কমে যাবে বলে আমি মনে করি। সরকারি মূল্যের চেয়ে 1 টাকা বেশিও দাম বিক্রি করার কোনো সুযোগ নেই। এটা আমরা কোনো জায়গা থেকে অভিযোগ পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি অফিস থেকে বলতেছি। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 1,76,200 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হবে। এখন টাঙ্গাইল। সময় হলো আরো একটা বিরতির, ফিরছে একটু পরে। আবারও স্বাগত। এখন জনপথে। কক্সবাজারের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানকে ইয়াবা সহ আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ১২,২৭৪ পিস ইয়াবা সহ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে মজুত করেছে এমন তথ্যের ভিত্তিতেই পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালান তারা। তাদের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। নরসিংদীর বাণিজ্যিক এলাকাকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার বিকেলে এই সমাবেশে অংশ নেন হাজারো শ্রমিক, কর্মচারী এবং ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, বাইপাস সড়ক নির্মাণ করলে শেখেরচর, বাবুরহাট এবং মাধবদীর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে। সেই সাথে প্রায় 70% দেশীয় কাপড়ের কেনা বেচা কমে যাবে বলে মনে করছেন তারা। সড়কটি বিগত সরকারের অযৌক্তিক পরিকল্পনা বলেও উল্লেখ করেন ব্যবসায়ীরা। এদিকে বরগুনার চরাঞ্চলে শুরু হয়েছে আগাম তরমুজের চাষাবাদ। অনেক ক্ষেতে ফল এবং ফুল আসতেও শুরু করেছে, এতে খুশি উপকূলের চাষিরা। এদিকে কৃষি বিভাগ এবং বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ চাষে আধুনিক পদ্ধতি নিলে কমবে ক্ষতির সংখ্যা। বরগুনা থেকে আরো জানাচ্ছেন জিয়াদ মাহমুদ, ক্যামেরায় ছিলেন SM সিফাত। বিষখালীর বুকে জেগে ওঠা স্নিগ্ধ ও উর্বর বরগুনার মাঝের চর। এসব চরকে কেন্দ্র করেই উপকূলীয় কৃষি উৎপাদনে উকি দিচ্ছে নতুন সম্ভাবনা। মাঝের চরের কৃষক ছগির দফাদার 1 একর জমিতে চাষ করেছেন আগাম জাতের তরমুজের। ভালো ফলন হলে 3 থেকে 4 লাখ টাকা আয়ের আশা তার। তা আমরা হলে আগাম তরমুজের চাষ করি প্রতি বছরই। সব মিলিয়ে খরচ টরচ অনেক বাড়তি, কীটনাশকের দাম, সার, ঔষধ সব মিলিয়ে একর প্রতি 60-70 এরকম খরচ যায়। শুধু মাঝের চরেই নয়, প্রমত্তা, পায়রা, বিষখালী ও বলেশ্বর বিধৌত চরেও আবাদ হচ্ছে সুমিষ্ট রসালো ফল তরমুজের। আবার অনেকেই ঝুঁকছেন মালচিং পদ্ধতিতে তরমুজ চাষাবাদে। বিশেষজ্ঞরাও জানান, তরমুজ চাষে আধুনিক পদ্ধতি নিলে মিলবে সুফল। আমরা লাভবান হয়েছি, গত বছর দিয়ে মোটামুটি ভালো লাভ হয়েছে। এবছর 5 কানি দিয়েছি, 5 কানিতে 50 থেকে 60 লাখ টাকা লাভবান হইতে আশা করি পারমু। 4 বছর ধরে খালি মাটিতে দিছি, তা ভালো হয় না।
বৃষ্টি হইলে নষ্ট হয়ে যায়, ফল ফাটতে যায়, পচে যায়। এই জন্য এই মালচিং দিয়ে দিলে, 1 বছর করছি মালচিং দিলে এই বৃষ্টিতে ফলও নষ্ট হয় না, গাছও মরে না। যেখানে এই তরমুজের সম্ভাবনা রয়েছে চরাঞ্চলগুলোতেও, যেখানে আপনার জমির যে কন্ডিশন আসছে, যে দেরি হইতেছে বা বৃষ্টিপাত একটা সমস্যা হইতেছে, সেখানে আমরা এই সরজান টেকনোলজি অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার পর ইন্টেনসিভ কেয়ার করার ফলে আমরা ভালো তরমুজ প্রোডাকশন করতে পারবো এবং কৃষকরা ন্যায্য বা ভালো দাম পাবে। তরমুজ চাষাবাদের সম্ভাবনা থাকলেও জেলার 70% কৃষকই কৃষি বিভাগের পরামর্শ না নিয়ে অভিজ্ঞতার আলোকে চাষাবাদ করেন তরমুজের। এতে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টের পাশাপাশি বাড়ে ক্ষতির মাত্রা। এদিকে কৃষকের সার্বিক পরামর্শ ও সহযোগিতার জন্য কৃষি বিভাগের কার্যক্রম চলমান রয়েছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা সাধারণত যে ধরনের জমিতে তরমুজ চাষের উপযোগী এবং যেটা নিরাপদ থাকে সেই ধরনের জমিতে চাষাবাদ করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং আধুনিক যে চাষাবাদ পদ্ধতি, এই পদ্ধতি তারা যাতে মাঠের মধ্যে প্রয়োগ করে সেই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিই। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুয়ার সবসময় কৃষকদের জন্য উন্মুক্ত থাকে। তরমুজকে ঘিরে মৌসুমে হাজার কোটি টাকার বাণিজ্য হয় উপকূলীয় এ জনপদে। এবছর জেলায় তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,177 হেক্টর জমিতে। যদিও কৃষি বিভাগের আশা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হবে সুমিষ্ট এ তরমুজের। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। সময় হলো আরও একটা বিরতির, ফিরছে একটু পরেই। আরও একবার স্বাগত, এখন জনপথে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার হাসনমারা সেতু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় সিলেটগামী একটি বাসের সাথে সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করে। দুর্ঘটনায় আহত 3 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হতাহতরা সবাই অটো রিকশার যাত্রী বলেও নিশ্চিত করেছে পুলিশ। এদিকে সুনামগঞ্জ পরিচিত হাওরের জেলা হিসেবে। হাওর ঘিরে এক সময় বসবাস ছিল দেশি বিদেশি অন্তত 219 প্রজাতির পাখির। দেখা মিলত বিলুপ্ত প্রায় প্যালাসিস ঈগলেরও। তবে বর্তমানে অবাধেই শিকার এবং গাছ নিধনে প্রায় পাখি শূন্য হয়ে পড়েছে হাওর। সুনামগঞ্জ থেকে আরও জানাচ্ছেন লিফসন আহমেদ। সুনামগঞ্জে প্রচুর হাওর থাকায় কয়েক দশক আগেও এখানে পাখিদের জন্য ছিল নিরাপদ আশ্রয় কেন্দ্র। শীতের শুরুতেই সুনামগঞ্জের টাঙ্কুয়ার হাওরে ঝাঁক বেঁধে আসতো অতিথি পাখি। দল বেঁধে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে ছিল পাখিদের অবাধ বিচরণ। তবে কয়েক দশক ধরে সেই দৃশ্য আর দেখা যায় না, কারণ অনেকেই হাওরে আসা অতিথি পাখি অবাধে শিকার করছে। স্থানীয়রা জানান, প্রয়োজনের তাগিদেই কাটা হচ্ছে গাছপালা, ফলে পাখিরা বাসস্থান হারিয়ে ছুটছে অন্য জায়গায়। তাই গ্রামেও পাখির কিচিরমিচির ডাকও আগের মতো শোনা যায় না। রাত্রেবেলায় এখানে পাখি শিকার করা হয়, দোয়েল, ডুকি, সারো, বগা এগুলা মারা হয়, যার কারণে পাখি কম। এই শীতকালটাতে সুনামগঞ্জটাতে বিশেষ করে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে, আর দেশে অনেক পাখিও থাকে, কিন্তু এখন এই পাখির খুব সংকট, এটা খুবই কষ্টজনক। বিলে প্রচুর পাখি থাকতো আগে, তো এখন এগুলা বালিহাঁস, তারপরে যে গাংচিল এগুলো থাকতো, তো এখন ওই পাখিগুলো আর আসে না। সঠিক আইন প্রয়োগ ও সচেতনতা বাড়াতে পারলেই পাখি শিকার বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল। অনেক আইন আছে, আইনের কোনো প্রয়োগ হয় না। এই যে পাখি নিধন অবাধে চলছে, বাজারে বিক্রি হচ্ছে, এগুলা আইন প্রয়োগকারী সংস্থা সহ আইনে প্রয়োগ হওয়া একান্ত দরকার। সবচেয়ে বড় জিনিস, আমাদেরকে সচেতন হতে হবে। টাঙ্কুয়ার হাওরের অতিথি পাখি যাতে কেউ শিকার করতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া আছে। কেউ পাখি শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক। এই বছর আপনারা দেখবেন যে অন্যান্য বারের তুলনায় আমরা একেবারেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কেউ যাতে পাখি অবৈধভাবে
অতিথি পাখিদের হত্যা করতে না পারে। পাখি শিকার বন্ধে যথাযথ পদক্ষেপের পাশাপাশি বৃদ্ধি করতে হবে জনসচেতনতা। এখন সুনামগঞ্জ। এদিকে সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় বেড়েছে পর্যটকের ভিড়। 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের 80 থেকে 95% রুম বুকিং রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কতটা জমজমাট হয়েছে? কুয়াকাটায় আসলে এখানে লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে। আপনি জানেন যে দেশের দ্বিতীয় পর্যটন স্পট হচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখা যায়। সে কারণেই কিন্তু শীত মৌসুমে পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে এবং কি দেশের বাইরের পর্যটকরা এখানে ভিড় করেন। তো আপনাকে জানিয়ে রাখি যে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার গভীর সমুদ্রে যে কোঠা চর বিজয়ে, সেখানেও কিন্তু এখানকার পর্যটকরা স্পিডবোট এবং ট্রলার যোগে তারা সেখানে যাচ্ছেন এবং সেখানের মনোরম দৃশ্য তারা উপভোগ করছেন এবং সেখানকার লাল কাঁকড়ার বিচরণ এবং অতিথি পাখির ছোটাছুটি সেগুলো উপভোগ করছেন। একই সঙ্গে এই জিরো পয়েন্ট থেকে আমি এখন দাঁড়িয়েছি কুয়াকাটার জিরো পয়েন্টে। এখান থেকে প্রায় পূর্ব দিকে প্রায় 7 কিলোমিটার পূর্ব দিকে সেখানে গঙ্গামতি কাউয়ারচরের যে সৌন্দর্য মনোরম দৃশ্যের একটি নির্ভরযোগ্য স্থান হচ্ছে গঙ্গামতি এবং কাউয়ারচর সমুদ্র সৈকত। একই সঙ্গে এখানকার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে সেখানে অবস্থান রয়েছে এখানকার আন্দারমানিক নদীর মোহনা এবং 3 নদের মোহনা এবং লেমপুর চর। সেখানেও কিন্তু লাল কাঁকড়া বিচরণ রয়েছে, সেখানে পর্যটকরা ছোটাছুটি করছেন এবং এর অপর প্রান্তে রয়েছে সেই নয়নাভিরাম সুন্দরবনের আদেলে গড়ে ওঠা ফাতরার বন, সেখানেও তারা বিচরণ করছেন। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটার প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু পর্যটকের ঠাসা রয়েছে। সেখানে স্বজনদের নিয়ে পর্যটকরা বিচরণ করছে এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালিব শরীফের সঙ্গে কথা বলছি। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় এখানকার 2 শতাধিক হোটেল মোটেলের 90 থেকে 95% সিট বুকিং রয়েছে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের খবর জানাতে কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।